আদর্শ তরলের দুটি বৈশিষ্ট্য লেখো। কি আদর্শ তরলের দুটি বৈশিষ্ট্য? দেখো এখানে তিনটে আমরা বৈশিষ্ট্য আলোচনা করেছি, তো তার মধ্যে যে কোনো দুটো লিখলেই হবে। ওকে, আর যদি 3 নম্বর 2 নম্বর থাকে তখন তিনটে লিখবে। ওকে, নাহলে 1 নম্বরের কোশ্চেন যদি থাকে দুটো বৈশিষ্ট্য লিখতে বলা থাকে তাহলে দুটোই লিখবে। তো প্রথম কি না অসংনম্য এবং অসান্দ্র, এইটি অবশ্যই দিতে হবে কিন্তু। ওকে, এরপর আসছি 2 নম্বর পয়েন্ট, প্রবাহের বিরুদ্ধে কোনো সান্দ্রতা বাধা থাকে না। ওকে, অর্থাৎ কি না প্রতিটি স্তর একই বেগে একসাথে অগ্রসর হয়, যেটা আদর্শ তরল হবে। অর্থাৎ সাপোজ এই একটা পাইপ, এই পাইপের মধ্যে দিয়ে যদি সাপোজ এখান দিয়ে একটা তরল প্রবাহিত হচ্ছে, অর্থাৎ সাপোজ ধরলাম জল প্রবাহিত হচ্ছে, তো এখানে যদি অনেকগুলো লেয়ারকে কল্পনা করা হয় তাহলে কি হবে, এই লেয়ারগুলো সব কি না একই বেগে একসাথে অগ্রসর হবে। ওকে, বোঝা গেল? আচ্ছা, এই গতিবেগ পরিলেখ হয় সমতল। দেখো এই যে পরিলেখটা সমতল, এটা কিন্তু একটা 1 নম্বরের কোশ্চেন থাকে তোমাদের জন্য। ওকে, এটা কিন্তু একটা 1 নম্বরের কোশ্চেন হতে পারে। চলো এরপর আসছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনে কি বলেছে দেখো, সান্দ্রতা শূন্য তরলের গতিবেগ সর্বদা অবিন্যস্ত, ব্যাখ্যা করো এই কথাটা। আচ্ছা, আমরা জানি কি যে ক্রিটিক্যাল ভেলোসিটি যেটা ভিসি ইকুয়ালস টু তাকে কি বলা হয় ক্যাপিটাল এন ইটা বাই রো ইন্টু আর। এবার সান্দ্রতাহীন তরল যখন হবে এটাটা 0 হবে, তো ইটা যদি 0 হয়, এটা যদি 0 হয় তাহলে ভিসি কি হয়ে যাবে, ভিসিও 0 হয়ে যাবে। তাহলে ভিসি যদি 0 হয় তার মানেটা কি, যে কোনো বেগে প্রবাহিত হলেই তার প্রবাহ কিন্তু তখন অশান্ত হয়ে যাবে। অর্থাৎ ক্রিটিক্যাল ভেলোসিটির মান 0, ক্রিটিক্যাল ভেলোসিটির মান 0, তাহলে যে কোনো বেগ মানেই তো তখন 0-র ওপরে হচ্ছে, আর সেটা হওয়া মানেই কি হয়ে যাচ্ছে, সেই প্রবাহ অশান্ত হয়ে যাচ্ছে। তাই সান্দ্রতা শূন্য তরলের গতি সর্বদাই অবিন্যস্ত থাকে। অর্থাৎ সান্দ্রতাহীন যে তরল তার যে কোনো গতি সেটা কি হবে, সেটা অশান্ত প্রবাহ হবে, অর্থাৎ অবিন্যস্ত থাকবে। ওকে, চলো এরপর আসছি পরবর্তী কোশ্চেন। সন্ধিবেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি কি, এর রাশিমালাটি লেখো। ওকে, তাহলে ক্রিটিক্যাল ভেলোসিটিটা কি না তরল যখন একটা কোনো জায়গা দিয়ে প্রবাহ হচ্ছে, যে বেগে প্রবাহ হচ্ছে তার একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত কি হবে, সেই প্রবাহটা শান্ত প্রবাহ থাকবে। কিন্তু ঠিক সেই বেগের থেকে বেশি যদি হয় তখন কি হবে, সেই প্রবাহটা শান্ত প্রবাহ থেকে অশান্ত হয়ে যাবে। তো যেই লিমিটটা পেরিয়ে গেলে ওই শান্ত প্রবাহটা কি হয়ে যাচ্ছে, অশান্ত হয়ে যাচ্ছে, সেই লিমিটটাকেই বলা হবে কি না ক্রিটিক্যাল ভেলোসিটি বা সন্ধিবেগ। ওকে, বোঝা গেল? সন্ধিবেগের রাশিমালা কি, সন্ধিবেগের রাশিমালাটা হলো ভিসি ইকুয়ালস টু সি ফর কি, সি ফর ক্রিটিক্যাল। ওকে, বোঝা গেল? সি ফর ক্রিটিক্যাল, কে ইটা বাই রো আর। কে এটা কি না একটা কনস্ট্যান্ট, এটাকে বলা হয় রেনল্ডস নাম্বার। ওকে, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। ওকে, যাকে বাংলাতে বলা হচ্ছে সান্দ্রতাঙ্ক। আচ্ছা, এই রোটা কি, রোটা হলো ডেনসিটি অফ ফ্লুইড, যে তরলটা প্রবাহিত হচ্ছে তার ঘনত্ব, এবং আরটা কি না রেডিয়াস অফ দ্য টিউব অফ ফ্লো। অর্থাৎ সাপোজ এই পাইপটার ভেতর দিয়ে তরল ফ্লো হচ্ছে, তো সাপোজ দেখা গেল এই পাইপটার যদি গোলাকার হয় এবং তার যদি এটা কি ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা হচ্ছে আর, বুঝা গেল? এই আরটা হচ্ছে এই ব্যাসার্ধ। ওকে, চলো আসছি এর পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে দেখো, কোনো সান্দ্র প্রবাহীর মাধ্যমের মধ্য দিয়ে পতনশীল কোনো গোলাকার নিরেট বস্তু যে প্রান্তীয় বেগ নিয়ে চলে তা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। ওকে, প্রান্তীয় বেগের সময় দেখো কি ছিল বলতো, যে একটা এরকমভাবে কোনো এখানে তরল আছে, সেই তরলে কি না একটা বস্তু যদি ফেলে দেওয়া হয় সে একটা প্রান্তীয় বেগ নিয়ে নামতে থাকবে। তো সেই যে প্রান্তীয় বেগটা এটা কিসের ওপর ডিপেন্ড করছে সেটা আমাদের দেখতে হবে। ওকে, গোলকের ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক। অর্থাৎ এই যে গোলকটা নেওয়া হবে এর যে ব্যাসার্ধ, এর ব্যাসার্ধ যদি আর হয় তাহলে কি হবে, এটা ভ্যারিজেস বাই 1/r স্কোয়ার। বোঝা গেল? বর্গের এটা সমানুপাতিক, অর্থাৎ ভ্যারিজ এজ আর স্কোয়ার।
এরপর বলেছে গোলাকার বস্তুর ঘনত্ব এবং মাধ্যমের ঘনত্বের পার্থক্যের সমানুপাতিক। যদি মাধ্যমের ঘনত্ব হয় রো এবং বস্তুর ঘনত্ব হয় ডি, তাহলে কিসের সঙ্গে সমানুপাতিক? ডি মাইনাস রো। বোঝা গেল? মাধ্যমের সান্দ্রতাঙ্কের ব্যস্তানুপাতিক। সাপোজ ধরে নিলাম আমরা সান্দ্রতাঙ্ক কি, কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি ইটা, তাহলে এর ব্যস্তানুপাতিক অর্থাৎ 1/ইটা। ওকে, তাহলে কি আর স্কোয়ার ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক, ডি মাইনাস রো এর সঙ্গে সমানুপাতিক অর্থাৎ বস্তুর এবং মাধ্যমের ঘনত্বের যে পার্থক্য তার সাথে সমানুপাতিক, এবং মাধ্যমের যে সান্দ্রতাঙ্ক ইটা তার সাথে ব্যস্তানুপাতিক। ওকে, বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেনে আসছি। অসংনম্য তরলের ক্ষেত্রে, অসংনম্য তরলের ক্ষেত্রে ধারাবাহিকতার যে সমীকরণ অর্থাৎ ইকুয়েশন অফ কন্টিনিউটি যাকে বলা হয়, কি বলা হয় এটা? ইকুয়েশন অফ কন্টিনিউটি। ওকে, ধারাবাহিকতার সমীকরণ প্রতিষ্ঠা করতে বলা হয়েছে। দেখো এখানে একটা নিয়ে নিলাম যে প্রবাহের শান্ত রেখাগুলো সমষ্টিগুচ্ছকে একটা প্রবাহনালী কল্পনা করা হয়। এটা একটা টিউব অফ ফ্লো বা প্রবাহনালী আমরা কল্পনা করলাম এটাকে। এখন প্রবাহীর এ বিন্দুতে প্রবেশ করলো, দেখো এটা এ বিন্দু, কি এখানে প্রবেশ করে যেখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল α1, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা α1 দেখো বলা আছে, এবং এখানে v1 বেগ নিয়ে যাচ্ছে, এবং কোথা দিয়ে বেরোচ্ছে? দেখো বি বিন্দু দিয়ে বেরোচ্ছে, যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল α2 এবং সেখানে বেগটা হয়ে যাচ্ছে কিন্তু v2। এইবার এই এ ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে কতটা তরল প্রবাহিত হচ্ছে? 1 সেকেন্ডে কতটা হচ্ছে না v1 ইন্টু α1 ইন্টু রো। রোটা কি না এখান দিয়ে যে তরলটা প্রবাহিত হচ্ছে তার ঘনত্ব। তো ধরলাম এখানে প্রবাহীর ঘনত্ব রো 1। ওকে, এখানে প্রবাহের ঘনত্ব রো 1। এরপর দেখো বি ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে প্রবাহিত তরল কত হচ্ছে? তাহলে v1 ইন্টু v2 ইন্টু α2 ইন্টু রো 2, যেটা এ বিন্দুতে ছিল v1 α1 রো 1, সেটা বি বিন্দুতে v2 α2 রো 2। ওকে, তাহলে দেখো এখন প্রবাহনালীর প্রতিটি বিন্দুতে সমভরের প্রবাহীর অস্তিত্ব থাকায় বলতে পারি, সমভরের বলতে যে দেখো একটা, এটা ধরো এই যে প্রবাহনালীটা নেওয়া হয়েছে, এদিকটা মোটা আছে, ধরো এদিকটা সরু আছে, কিন্তু এখানে 1 সেকেন্ডে যে পরিমাণ জল যাচ্ছে এখানেও কিন্তু 1 সেকেন্ডে সেই পরিমাণ জলই তো যাবে। অর্থাৎ কি হবে না একই সমভরের জলটা কিন্তু পাস হবে ওখান দিয়ে। ওকে, তাহলে আমরা লিখতে পারি দেখো v1 α1 রো 1 ইকুয়ালস টু v2 α2 রো 2। এটাই হচ্ছে সংনম্য প্রবাহীর ধারাবাহিকতার সমীকরণ। বোঝা গেল? আচ্ছা, এইবার দেখো প্রবাহী অসংনম্য হলে এর ঘনত্বের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ কি হবে রো 1 ইকুয়ালস টু রো 2। সেক্ষেত্রে কি হবে α1 v1 ইকুয়ালস টু α2 v2, অর্থাৎ α v ইকুয়ালস টু ধ্রুবক। এটা হচ্ছে অসংনম্য প্রবাহীর ধারাবাহিকতার সমীকরণ, এবং সংনম্য প্রবাহীর ধারাবাহিকতার সমীকরণ কি? আলফা রো ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট বা ধ্রুবক। এটা কার? এটা সংনম্য প্রবাহীর ধারাবাহিকতার সমীকরণ। বোঝা গেল? চলো আসছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে দেখো বার্নৌলির উপপাদ্যটি বিবৃত করো। বার্নৌলির উপপাদ্য এবং ব্যবহৃত চিহ্নগুলি অর্থ নির্দেশ করে গাণিতিক রূপটি দেখাও। তো বার্নৌলির উপপাদ্য কি বলা হয়েছে? যে কোনো অসংনম্য আদর্শ প্রবাহী, ভালো করে লক্ষ্য করো এই ওয়ার্ড দুটো কিন্তু উল্লেখ করতেই হবে, অসংনম্য এবং আদর্শ প্রবাহীর। ওকে, শান্ত ধারারেখ প্রবাহের ক্ষেত্রে এটাও বলতে হবে শান্ত ধারারেখ। ওকে, তাহলে কি কি না কোনো অসংনম্য ও আদর্শ প্রবাহীর শান্ত ধারারেখ প্রবাহের ক্ষেত্রে প্রবাহীর প্রতি একক আয়তনে, ভালো করে লক্ষ্য করো, প্রতি একক আয়তনে কথাটা কিন্তু উল্লেখ করতে হবে। ওকে,
প্রবাহীর প্রতি একক আয়তনে গতিশক্তি, অতিবাহিত স্থিতিশক্তি এবং চাপ শক্তি সমষ্টি সর্বদাই ধ্রুবক। তাহলে কার কার? না গতিশক্তি, অতিবাহিত স্থিতিশক্তি এবং চাপ শক্তির সমষ্টি সর্বদা ধ্রুবক। তো যদি আমরা রো ঘনত্বের প্রবাহী নিই, পি হবে কি? প্রবাহীর প্রতি একক আয়তনে চাপ শক্তি। হাফ রো ভি স্কোয়ার প্রবাহীর প্রতি একক আয়তনে গতিশক্তি। কেন হাফ রো ভি স্কোয়ার হচ্ছে? দেখো গতিশক্তি কি হয়? হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। তো যদি একক আয়তন হয় তাহলে একক আয়তনে কি হবে? হাফ এম বাই ভি আয়তন ইন্টু বেগের স্কোয়ার। তার মানে এটাকে কি লেখা যায়? হাফ এই এম বাই ভি একে কি লেখা যায়? রো। তাহলে রো ভি স্কোয়ার। তাহলে একক আয়তনে গতিশক্তি কত? হাফ রো ভি স্কোয়ার, যেটা এখানে বলা আছে। ওকে, সে একই রকমভাবে এম জি এইচ থেকে এম জি এইচ হয় কি? স্থিতিশক্তি। তাহলে একক আয়তনে কি হবে? না এম বাই ভি ইন্টু জি এইচ। এই এম বাই ভিকেই, এই এম বাই ভি ওটাকে কি বলা হচ্ছে? রো জি এইচ, যেটা এখানে দেখানো হয়েছে। এটা কি হবে? না প্রতি একক আয়তনে স্থিতিশক্তি। সেরকম প্রতি একক আয়তনে চাপ শক্তি কত? না পি। এবার বার্নৌলির উপপাদ্য অনুযায়ী এই যে তিনটের সমষ্টি সর্বদা ধ্রুবক। দেখো তিনটের সমষ্টি কি হবে? সর্বদা ধ্রুবক হবে। ওকে, আচ্ছা এইবার যে ওপরের যে উদাহরণ, এই যে সমীকরণটা, এখান থেকে আমরা কি লিখতে পারি? ভি স্কোয়ার বাই 2g প্লাস এইচ প্লাস পি বাই রো জি। কি মানে কি? দেখো এখানে যদি আমরা কি করি, রো জি দিয়ে আমরা যদি পুরোটাকে কি করি? ভাগ করি উভয় পক্ষকে। রো জি দিয়ে যদি ভাগ করি উভয় পক্ষে, তাহলে কি হবে? দেখো এখানে রো জি দিয়ে ভাগ করলে হবে ভি স্কোয়ার বাই 2g। এখানে রো জি দিয়ে ভাগ করলে রো জি কেটে যাবে, আসবে শুধু এইচ। এবং এখানে রো জি দিয়ে ভাগ করলে হবে পি বাই রো জি। এই যে এইচ, এটাকে বলা হয় উচ্চতা শীর্ষ বা এলিভেশন হেড। ওকে, ভি স্কোয়ার বাই 2g, এখানে কি আছে? ভি, তাহলে বেগ, একে বলা হবে বেগ শীর্ষ বা ভেলোসিটি হেড। এবং এখানে কি আছে? পি, তাহলে এটা হবে চাপ শীর্ষ। দেখো এটা চাপ শীর্ষ বা প্রেসার হেড। বোঝা গেল? তাহলে তোমাদের যদি প্রশ্ন পড়ে যে উচ্চতা শীর্ষ কি বা বেগ শীর্ষ কি বা চাপ শীর্ষ কি, তখন কি করতে হবে? না বার্নৌলির নীতির যদি ধরো 2 নম্বর থাকে, ওকে, তাহলে বার্নৌলির নীতিটি বিবৃত করে তার কি দিতে হবে? না তার গাণিতিক রূপটা লিখতে হবে। রূপটা লেখার পর সেটাকে রো জি দিয়ে ভাগ করে আমরা পাই বলে তোমরা এগুলো বিবৃতি দিবে। ওকে, আর যদি 1 নম্বর থাকে তাহলে জাস্ট তোমরা এই রাশিমালাটা লিখবে, অর্থাৎ যে বার্নৌলির উপপাদ্য অনুযায়ী আমরা গাণিতিক রূপটি হলো এটি বলে তোমরা এটা লিখবে। এটা লেখার পর তারপর লিখবে যে এখান থেকে আমরা পাবো কি না, এইরকমভাবে লিখবে। লেখার পর তোমরা বলে দেবে যে এটি হলো উচ্চতা শীর্ষ, এটি হলো বেগ শীর্ষ এবং এটি হলো চাপ শীর্ষ। ওকে, চলো পরবর্তী কোশ্চেনে আসছি। একই আকারের 8টি জলবিন্দু বায়ুর মধ্য দিয়ে 2 মিটার পার সেকেন্ড স্থির বেগে পড়ছে। কটা? 8টা। জলবিন্দুগুলি মিশে একটি জলবিন্দুতে পরিণত হলো। নতুন জলবিন্দুর প্রান্তিক বেগ কত হবে? ওকে, এটা কিন্তু একটা খুব ভালো ভাইটাল প্রবলেম। ওকে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রবলেম। এটা এরকম প্রবলেম কিন্তু অনেকবারই এসেছে তোমাদের। ওকে, আচ্ছা দেখো, ধরা যাক প্রতিটা ছোট জলের বিন্দুর ব্যাসার্ধ কত? স্মল আর ধরলাম, এবং বড় জলবিন্দুটির ব্যাসার্ধ ক্যাপিটাল আর। তাহলে কটা জলবিন্দু মিলিত হয়েছে? 8টা। তাহলে একটার আয়তন কত? 4/3 পাই স্মল আর কিউব। তাহলে 8টা যদি মিলিত হয় মোট আয়তন কত হবে? 8 ইন্টু 4/3 পাই আর কিউব। এবং সেই তার বড়টির ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এটার সমান হবে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? দেখো আর ইকুয়ালস টু 2r। কেন না, এখানে দেখো 4/3 পাই আর 4/3 পাই কেটে যাবে, তাহলে আলটিমেট এখানে কি থাকবে? আর কিউব ইন্টু 8 স্মল আর কিউব, 8 স্মল আর কিউব, বা এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু স্মল আর এর হোল কিউব। তাহলে এখান থেকে আমরা এটা পাই, তাই তো? আর ইকুয়ালস টু 2 আর। এবার স্টোকসের সূত্র অনুযায়ী বলেছে যে একটি জলের বিন্দু যার ব্যাসার্ধ আর ঘনত্ব রো বায়ুর
ক্ষেত্রে কি না, বায়ুর মধ্যে দিয়ে যখন পড়বে, বায়ুর ঘনত্ব যদি সিগমা হয় এবং সান্দ্রতাঙ্ক যদি ইটা হয়, প্রান্তীয় বেগ কত হবে না, প্রান্তীয় বেগ বলা আছে যে প্রান্তীয় বেগ হবে v equals to 2/9 into r square rho minus sigma into g by eta, বা এক্ষেত্রে আমরা v equals to k r square বলতে পারি। কেটা ধ্রুবক, কেটা কি না এই 2/9 rho minus sigma into g by eta, এইটি হলো k। বোঝা গেল? ঠিক আছে, এবার দেখো তাহলে বড় জলবিন্দুটির প্রান্তীয় বেগ যদি আমরা v ড্যাশ ধরি k ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার, এটা স্মল আর স্কোয়ারের সঙ্গে। দেখো এর আগে কিন্তু আমরা বলেছিলাম যে প্রান্তীয় বেগ কিসের সঙ্গে সমানুপাতিক, যে গোলকটি পড়বে তার ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক। একটু আগে আমরা আলোচনা করেছিলাম কি, তাই তো? তাহলে এক্ষেত্রে দেখো বড়টা হবে আর স্কোয়ারের সমানুপাতিক। এবার কে এর মানটা আমরা কি করব, এখানে দেখো কে এর মানটা কত হবে বলতো, কে এর মান হবে দেখো ভি বাই স্মল আর স্কোয়ার। এই কে এর মানটা আমরা কোথায় না এইখান থেকে আমরা বসাবো ভি বাই আর স্কোয়ার। তাহলে ভি ড্যাশ ইকুয়ালস টু ভি বাই আর স্কোয়ার, আর ক্যাপিটাল আর এর জায়গায় কি লিখছি 2r। ওকে, তাহলে এখানে কি হবে দেখো ভি ড্যাশ ইকুয়ালস টু, এখানে আর স্কোয়ার কেটে যাবে, 2 এর স্কোয়ার 4, তাহলে ভি ড্যাশ ইকুয়ালস টু 4v। ওকে, ভি ড্যাশ ইকুয়ালস টু 4v। এবার ভি এর মান তো দেওয়াই আছে 2 মিটার পার সেকেন্ড, তাহলে এটা যদি বসাই আমরা পেয়ে যাব 8 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে বড় জলের বিন্দুটির বেগ কত না 8 মিটার পার সেকেন্ড। এটি হচ্ছে বড় জলবিন্দুটির প্রান্তীয় বেগ। বোঝা গেল? চলো আসছি পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলা হয়েছে যে সান্দ্র প্রবাহী দিয়ে সীমান্ত বেগে গতিশীল একটি ক্ষুদ্র গোলকের ক্ষেত্রে স্টোকসের সূত্রটি লেখো, মাত্রিক বিশ্লেষণ থেকে এটি নির্ণয় করো। আচ্ছা, স্টোকসের সূত্রটা লিখতে হবে। স্টোকসের সূত্রটা কি না, স্টোকসের সূত্র অনুসারে যে কোনো সান্দ্র মাধ্যমে একটি গোলাকার বস্তুর ওপর প্রযুক্ত বাধা বল এফ হলে, যদি বাধা বল এফ হয়, ওই এফটা কি না মাধ্যমের সান্দ্রতাঙ্কের সাথে সমানুপাতিক, যেটা বলেছে দেখো এফ ভ্যারিজেজ ইটা, গোলকের ব্যাসার্ধের সাথে সমানুপাতিক অর্থাৎ এফ ভ্যারিজেজ স্মল আর বা আর, এবং গোলকের বেগের সাথে সমানুপাতিক অর্থাৎ এফ ভ্যারিজেজ ভি। তাহলে তিনটেকে যদি আমরা একসাথে মিলাই তাহলে লিখতে পারি এফ ভ্যারিজেজ ইটা আর ভি, তাই তো? এই যে লেখা আছে দেখো এফ ভ্যারিজেজ ইটা আর ভি। তো যেহেতু ভ্যারিজেজ আছে, এটাকে যদি সমানুপাতিক আছে, সমানুপাতিক ধ্রুবক কি এখানে 6 পাই, সমানুপাতিক ধ্রুবকের মান কত 6 পাই, এটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। ওকে, সমানুপাতিক ধ্রুবক 6 পাই। তো এটা পেলাম কিভাবে, তার আগে দেখি, এটা পরে দেখছি। এবার ডাইমেনশনাল অ্যানালাইসিস করে দেখবো যে ঠিক হলো কি না। ওকে, তাহলে এফ ইকুয়ালস টু ইটা আর ভি। আমরা এফ এর মাত্রা কি জানি, এফ এর মাত্রা জানি এম এল টি টু দি পাওয়ার -2। ওকে, আচ্ছা, ইটা আর ভি গুণ করতে হবে, ইটা ইন্টু আর এর মাত্রা ইন্টু ভি এর মাত্রা। ইটার মাত্রা এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1। ওকে, আর কি দৈর্ঘ্য, তাহলে এল, ভি কি এল টি টু দি পাওয়ার -1 বেগের একক। তাহলে এগুলোকে যদি আমরা একসঙ্গে করি কি পাবো দেখো, এগুলো এম পাবো, এল টু দি পাওয়ার -1 এল এল, তাহলে এম এল, এই এল টু দি পাওয়ার -1 এল টু দি পাওয়ার +1 এটা কেটে যাবে। এবার টি টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1, তাহলে কত হবে টি টু দি পাওয়ার -2। তাহলে দেখো এইটা এবং এইটা সমান হলো। তাহলে মাত্রাগতভাবেও আমরা দেখলাম যে এই ইকুয়েশনটা এটা সঠিক। চলো এরপর আসছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে দেখো যে বাতাস বইলে
এই পতাকা কেন পথ করে ওড়ে? কি আমরা দেখেছি বায়ু প্রবাহের সময় কি হয়, পতাকার দুপাশে বায়ুর গতিবেগ ক্রমাগত পরিবর্তিত হয়। আর এর ফলে কি হচ্ছে, যখনই গতিবেগ ক্রমাগত পরিবর্তিত হচ্ছে, চাপেরও পরিবর্তন হচ্ছে, চাপের পার্থক্য হচ্ছে প্রতিনিয়ত। এই যে চাপের পার্থক্যের জন্য কি হচ্ছে, যে পতাকাটা সেটা এদিক ওদিক হচ্ছে, বা যাকে বলে পথ করে এটা উড়ছে। বোঝা গেল? আচ্ছা, এরপর আসছি পরের প্রশ্নে। দ্রুতগামী ট্রেনের কাছাকাছি দাঁড়ানো উচিত নয় কেন? দেখো, আমরা যখন প্ল্যাটফর্মে দাঁড়াই সেখানে কিন্তু বারবার অ্যানাউন্স করা হয় যে আপনারা প্ল্যাটফর্ম রেল লাইন থেকে দূরে সরে দাঁড়ান, কেননা কোনো দ্রুতগামী কোনো ট্রেন এখান থেকে পাস করবে। এটা বারবার অ্যানাউন্স করা হয়। কেন করা হয়? দেখো, যখন দ্রুতগামী ট্রেন যায় তার আশেপাশের বায়ু কি হবে, উচ্চ বেগে প্রবাহিত হয়। তাহলে উচ্চ বেগে প্রবাহিত হওয়ার জন্য ওই ট্রেনের সংলগ্ন অঞ্চলে কি হয়, বায়ুর চাপ কমে যায়, অর্থাৎ নিম্নচাপ হয়। তাহলে বায়ুর নিম্নচাপ যদি হয়, তাহলে বায়ুর চাপকে প্রশম করার জন্য তার যে সাইডের যে বাতাস সেটা ছুটে আসে ওই নিম্নচাপকে সঠিকভাবে প্রশমিত করার জন্য। যখনই ছুটে আসে, অর্থাৎ রেল লাইনের দিকে সব কিছু জিনিসকে ঠেলে নিয়ে চলে আসে। বুঝতে পেরেছো? এর ফলে কি হয়, রেল লাইনের কাছাকাছি দাঁড়ানো কোনো ব্যক্তি বা কোনো বস্তুকে কি হয়, রেল লাইনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এজন্যেই ওই দ্রুতগামী ট্রেনের কাছাকাছি দাঁড়ানো উচিত নয়। দেখো ব্যাপারটা কি হলো, সাপোজ এটা ট্রেন লাইন, ওকে, এটা ট্রেন লাইন। এবার ধরো এখানে প্ল্যাটফর্ম আছে, এখানে প্ল্যাটফর্মে ব্যক্তিরা দাঁড়িয়ে আছে, অথবা এদিকে প্ল্যাটফর্মে ব্যক্তিরা দাঁড়িয়ে আছে। যখনই ট্রেনটা এখান দিয়ে পাস করলো, তাহলে এই জায়গাতে নিম্নচাপের সৃষ্টি হলো। ওকে, যখন নিম্নচাপের সৃষ্টি হলো তখন কি হচ্ছে, এই দূরের বাতাসগুলো কি হচ্ছে, এর দিকে আসার চেষ্টা করছে। যখনই আসার চেষ্টা করছে, তাহলে এখানে যদি ব্যক্তি দাঁড়িয়ে থাকে তাকে কি হচ্ছে না, এই রেল লাইনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। এটা বোঝা গেল আশা করি। ওকে, চলো এরপর একটা আসছে আমরা, পাশাপাশি দুটো নৌকো পরস্পরের কাছাকাছি আসতে চায়, এর কারণ কি? কি পাশাপাশি দুটো নৌকো এর পরস্পরের কাছাকাছি আসতে চায়? আচ্ছা দেখো, আমরা একটা ছবি এঁকেছি, এখানে দেখো পাশাপাশি দুটো নৌকো যাচ্ছে, ওকে, এদের বেগ এই দিকে। তাহলে দেখো এদিকেও ধরো অনেক জলরাশি আছে, এদিকে অনেক জলরাশি আছে। এই ক্ষেত্রে দেখো, এই যে দুটো নৌকো পাশাপাশি যাচ্ছে, এই ক্ষেত্রে এখানে জলের সঙ্গে এদের যে রিলেটিভ বেগটা এটা অনেক বেশি হয়। অর্থাৎ এই যে সংকীর্ণ অঞ্চলটা, এই পাশাপাশি যে সংকীর্ণ অঞ্চলটা, এই জায়গাতে কি হয়, বেগটা অনেক বেশি হয়। এবং এর আগের প্রশ্নেই আমরা আলোচনা করেছি, বেগ যখন বেশি হবে কি হবে, তখন চাপ কম হবে। চাপ কম হওয়ার জন্য কি হবে, এদিকে তো চাপ বেশি আছে, এই পাশেও চাপ বেশি, এ পাশেও চাপ বেশি, তখন কি হচ্ছে, এ কি করছে, ঠেলে দেওয়ার চেষ্টা করছে এই নৌকাটাকে এদিকে, এবং এ পাশের চাপ কি করছে, এই নৌকাটাকে এদিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। এর ফলে কি হচ্ছে, দুজনের পাশাপাশি চলে আসতে চাইছে। ওকে, বোঝা গেল? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্লাসগুলো, এবং যারা তোমরা পারবে এই ভিডিওটা পজ করে তোমরা কিন্তু নোটসগুলো সব তুলে নেবে। কিন্তু যারা পারবে না তাদের জন্য বলেছি আবার যে পিডিএফ লিঙ্কটা আছে, তোমরা পিডিএফ লিঙ্কে গিয়ে ওইখান থেকে তোমরা পিডিএফটা অ্যাক্সেস করতে পারো। তো চলো ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে।